যতক্ষণ পর্যন্ত প্রবলেম সলভ না করব ততক্ষণ পর্যন্ত কোথাও যাব না। বিশাল মোটিভেশন না হলে, নিজেকে নিজে প্রস্তুত না হলে এত লম্বা একটা আন্দোলনের মধ্যে থাকা যায় না। যেহেতু যুদ্ধ শুরু করেছে যারা, তারা হচ্ছে রাজনীতিবিদ। আমার কাছে মনে হয় যে রাজনীতিতে সবচেয়ে মেধাবী ছেলেমেয়েরাই যাওয়া উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার আধুনিকায়নের দাবিতে আমি অনশন করেছিলাম ডিরেক্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের আত্মার সংগঠন। ওই কাজটা করতে হলে আমার মিনিমাম 20 বছর লেগে যাবে। কান্নায় চলে আসছে, কি একটা অবস্থা। আমি রেলওয়ের ঘটনাটি একটু আসতে চাই। মানে পুরো রেলের যত প্রবলেম, কিন্তু যখন থ্রেট দিচ্ছে তখন জেটটা আরো বেশি চেপে গেছে। খ্যাপাটে স্বভাবের তুমি, আমরা যতটুকু দেখেছি। তখন দেখা যাচ্ছিল যে অ্যাটাক শুরু হতো, ডিম মারতো, ঢিল মারতো। ওই ক্রাইসিস মোমেন্টে তো আমার তো মৃত্যু হয়ে যেতে পারতো। না দিতে পারতেছো ঘুষ, না তুমি পার হয়ে যেতে পারতেছো। পুরো করাপ্ট সিস্টেমটাকে পরিবর্তন করার জন্য একজন ছেলে স্ট্রংলি দাঁড়িয়ে গেছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দার্জি কিবরিয়া শোতে। শনিবারের রাতে যারা আমার সঙ্গে যুক্ত হলেন তাদেরকে জানিয়ে রাখছি, প্রতি শনিবার ঠিক রাত 9টায় আপনাদেরকে আমরা ওয়েলকাম করি এই অনুষ্ঠানে। এবং এখানে যারা আসেন তারা সমাজের বিভিন্ন সুপরিচিত জন, বিভিন্ন অঙ্গনের সুপরিচিত জন। এবং আজকে আমরা যাকে নিয়ে গল্প করব, ঘণ্টাখানেক সময় আপনাদের সঙ্গে থাকবো, তাকে আপনারা সবাই চিনবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে হোক বা গণমাধ্যমের কল্যাণেই হোক না কেন, সে তার কাজ দিয়ে বাংলাদেশের মানুষের কাছে সুপরিচিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন রনি। রনি, প্রথমেই স্বাগত জানাচ্ছি আমার অনুষ্ঠানে। কেমন আছো তুমি? আমি তোমাকে তুমি বলেই সম্বোধন করবো পুরো অনুষ্ঠানে। তার কারণটা হচ্ছে আমার ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এবং কমফোর্ট ফিল করবো ওর সাথে তুমি বলতে। সো রনি, আমরা আজকে পুরো জীবনের গল্পটাই নিয়ে আসতে চাই। তোমার বয়স যদি আমি ধারণা করি খুব বেশি না, এখন 26-27 অনার্স ফাইনাল ইয়ার দিচ্ছ তুমি। সো এই পুরো গল্পটাই আমি একটু নিয়ে আসতে চাই। অনেক কারণে তুমি আলোচিত বাংলাদেশে বিভিন্ন কাজের মাধ্যমে, সেই কাজগুলো না হয় পরেই আমরা গল্প করব, কিন্তু তোমার শৈশবটা কেমন কেটেছে এটা একটু আমাদেরকে বলো। আমার শৈশব গ্রামে কেটেছে, পড়াশোনার মধ্যেই কেটেছে। এই ছবি আঁকতাম। কেমন পরিবারে তুমি বড় হয়েছো? আমি খুব উচ্চবিত্ত পরিবারের লোক না, মধ্যবিত্ত পরিবারও বলা যাবে না। যে বাবা মা দুজনই খুব পরিশ্রমী ছিলেন, তারা খুব পরিশ্রম করতেন। ছোটবেলা থেকে তাদেরকে ওইভাবে দেখে এসেছি। তো বাবা মা দুজনেই প্রথমে, আমি যখন জন্মেছি তারপর থেকে তাদেরকে গার্মেন্টস সেক্টর কাজ করতে দেখেছি এই গুলশানে। আচ্ছা। বাবা এখানে স্টোর ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করতেন, মাও চাকরি করতেন। ওকে। তারপর আমরা এই বাড্ডাতেই থাকতাম, জন্মেছি বাড্ডাতে। ওকে, এই যে গুলশান বাড্ডা। হ্যাঁ, বাড্ডা আমাদের টেলিভিশনের খুব আশেপাশে আর কি, পাশে সেই জন্য হাত দিয়ে ইশারা দিচ্ছে। হ্যাঁ, তো বাড্ডাতে জন্মগ্রহণ করেছি এবং স্কুল ছিল এখানেই, প্রাইমারি পড়াশোনা করেছি ঢাকাতে। তো তারপর বাবা অ্যাক্সিডেন্ট করার পর বাবার হার্টে একটু আঘাত লাগে, তারপর আমরা গ্রামে চলে যাই। ওকে, সো এটা কোন বছরে বা কোন ক্লাসে পড়ছো তখন? এটা 2009 সালে। না, তখন তুমি কোন ক্লাসে? ক্লাস 5-এ পড়ছি। ক্লাস 5-এ পড়ছো। পরিবারের ভাই বোন কতজন ছিল? আমরা এক ভাই এক বোন। তুমি বড়? হ্যাঁ। ওকে, সো গ্রামে চলে গেলে, তারপর? গ্রামে গিয়ে তারপর ওখানে গিয়ে হাই স্কুলে ভর্তি হলাম। কোথায় বাড়ি, কোথায় গ্রামে? বরিশালে। বরিশালে। তার মানে এই প্রথম গ্রাম দেখা, 5-এ গিয়ে মোটামুটি গ্রামে গ্রামে এমনি যাতায়াত ছিল, কিন্তু লাইফ তো ওরকম ছিল না। অ্যাডজাস্ট করতে সমস্যা হচ্ছিল না? প্রথম তো একটু অ্যাডজাস্ট করতে খুব অসুবিধা হয়ে যেত। তা ওই সময়টাতে কি চিন্তা করতে, বড় হয়ে কি হবা? জীবনের সাথে চলে নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। তখন হচ্ছে চিন্তা ভাবনা এরকম ছিল যে মানে সবাইকে বলে বেড়াতাম যে কেউ যদি জিজ্ঞেস করে যে তুমি কি হবা, তো আমি তখন দেখতাম যে টিভি খুললে দেখতাম যে যুদ্ধ, এই যুদ্ধ ওই যুদ্ধ, তারপর হচ্ছে নানা রকম রাহাজানি, তখন খুব আন্দোলন, হরতাল, এরকম নানা কিছু দেখা যেত। তখন হচ্ছে কেউ যদি জিজ্ঞেস করে তখন বলতাম যে আমি জাতিসংঘের মহাসচিব হতে চাই, আমি পৃথিবীর যুদ্ধ থামিয়ে দিব। ওই ছোটবেলায় এই ইচ্ছাটা খুব মানে পোষণ করতাম, ভিতরে লালন করতাম যে আমি যুদ্ধ থামাতে পারবো। রাইট। সো তুমি যেহেতু মানে সোসাইটির কিছু প্রিন্সিপাল নিয়ে কাজ করেছো বা কাজ করে আলোচনায় এসছো, তোমার ফ্যামিলি প্রিন্সিপাল নিয়ে একটু কথা বলতে চাই। লাইক বাবাকে কেমন দেখেছো, মাকে কেমন দেখেছো? আমরা মধ্যবিত্ত পরিবারে বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরা যখন বড় হই, আমাদের সবচেয়ে বড় একটা লার্নিং হচ্ছে যে আমরা বাবা মার স্ট্যাটাসটা বুঝতে শিখি খুব আর্লি স্টেজে, রাইট? এবং আমরা বুঝি যে আমার বাবার দ্বারা এতটুকু সম্ভব, সুতরাং এর চেয়ে বেশি ডিমান্ড করা যাবে না। মার দ্বারা এতটুকু সম্ভব, সুতরাং এর চেয়ে বেশি ডিমান্ড করা যাবে না। তোমার এই লার্নিংগুলো নিয়ে একটু কথা বলতে চাই, মানে কোনো স্টোরি থাকলে একটু শুনতে চাই। আসলে স্টোরি বলতে তেমন কিছুই নাই, এই সহজাত জীবন যাত্রার মধ্যে দিয়ে বড় হয়েছি। তো বাবা মাকে দেখেছি তারা দুজনই খুব পরিশ্রমী ছিলেন। তারা কখনো মানে তাদেরকে আমি দেখিনি যে তারা অলস সময় যাপন করছেন। হ্যাঁ, একটা বিষয় বলা যায় যে বাবা মার মধ্যে একটা ব্যাপার খুব লক্ষণীয় ছিল যে তারা
মানে জাগতিক যে মোহমায়া, এই ব্যাপারটা তাদের মধ্যে যেন কেন বরাবরের মতো খুব কমই দেখেছি আমি। ওকে, বাবা যদি উপার্জন করতো 10 টাকা, তো আমি দেখতাম যে সেই 10 টাকা থেকে 5 টাকা আগে সে ভাগ করে বাইরে খরচ করতো। তার কাছে মানে গ্রাম থেকে বাবা যখন মানে শহরে এসে কাজ করছে, তো গ্রামের আমাদের এলাকার মানুষ, আত্মীয় স্বজন তখন তো খুব আমাদের পরিবার খুব নিডি ছিল, আশেপাশে মানুষের খুব ক্রাইসিস চলছিল। আমাদের এলাকার মানুষের তখন খুব এখন বেশ ভালো সচ্ছল অবস্থা, কিন্তু তখন খুব ক্রাইসিস ছিল। তো এলাকার অনেক মানুষই বাবার উপর ডিপেন্ডেন্ট ছিল। ওকে, বাবাকে নিয়ে তারা চিন্তা করতো এবং তারা প্রত্যাশা করতো বাবা তাদেরকে হেল্প করবে, মা তাদেরকে হেল্প করবে। তো দেখা যেত যে তারা যে উপার্জনটা করতো সেটা দেখেছি আর কি আমি, যে আমাদের যদি হচ্ছে টানাপোড়েনের সংসার হলেও তাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তারা বাড়িতে পাঠিয়ে দিত, বা হচ্ছে কোনো না কোনো একটা কাজে তারা লাগাতো যেই মানুষের যাতে উপকার হয়, এই ব্যাপারটা তাদের মধ্যে দেখেছি। বলার মতো এইটুকুই, এছাড়া আমি বলতে ফাইন। পারছি না। সো এই যে একটু খ্যাপাটে স্বভাবের তুমি, আমরা যতটুকু দেখেছি, মানে এটা কি ছোটবেলা থেকেই ছিল নাকি হঠাৎ করে তুমি স্পার্ক করলে, হঠাৎ করে তুমি রিয়েলাইজ করলে? হ্যাঁ, আমি একটু জেদি ছিলাম, কিন্তু কখনো এরকম প্রকাশ করিনি যে আমি খুব জেদি, বা দেখা যেত যে আমি কখনো বাবা মার সাথে কখনো আর্গুমেন্ট করিনি যে আমার এটা লাগবে, মানে এটা দিতেই হবে। আমি দেখেছি যে আমার বাবা মার ক্রাইসিস চলছে পরিবারে, তো আমি কখনো এটা নিয়ে আর বলিনি যে আমার এটা লাগবে। আমি ঠিক আছে, এটা নাই যেহেতু, তাহলে অন্যভাবে ম্যানেজ করছি, না থাকলে অন্য কিছু দিয়ে আমি চালাই নিব, কিন্তু কখনো তাদের সাথে আর্গুমেন্ট আমি কখনো যাইনি। যে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান বা মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাদের কাছে এক ধরনের বলা যেতে পারে সামাজিক সম্মানটা এক ধরনের একটা শেড নিয়ে দাঁড়ায়, যে লাইক এটা করব মানুষ কি বলবে, এটা এভাবে এক্সপোজ করব লোকে কি বলবে, ফ্রেন্ডসরা কি বলবে। এটা কিন্তু সবচেয়ে বড় ব্যারিয়ার আমাদের গ্রোথের কোনো জায়গাটাতে। আমি একটা ইস্যু দেখেছি, তুমি তোমার বাবার সম্ভবত উনি সিকিউরিটি গার্ড ছিলেন যে সময়টাতে, ওনাকে নিয়ে এখনো আছেন, ওনাকে কোনো একটা ইস্যু নিয়ে তুমি একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো একটা ইস্যু নিয়ে তুমি ওনাকে নিয়ে ভয়েস রেজ করেছিলাম। তো লাইক আমি যখন আমার ব্যাপারটা নিয়ে চিন্তা করেছি যে আমার মতো ছেলেরা কজন পারতো এটা, রেলওয়েতে তুমি যে কাজটা করলা এটা লম্বা সময় ধরে করেছো, মানে আমাদের মতো ছেলেরা একা এইভাবে কজন চিন্তা করে। এগুলো কি মানে একটা তো হচ্ছে যে আমরা সারা বাংলাদেশের মানুষ জানলাম এইসব অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে, কিন্তু মানুষ জানে না এরকম অনেক কাজ কি তোমার ছোটবেলাতে হয়েছে, কখনো করেছো? স্কুলে হতে পারে, ফ্রেন্ডদের সাথে হতে পারে, আচ্ছা, তোমার গ্রামে হতে পারে। এবার যদি বলা যায় যে এগুলো কোথা থেকে আসে, এই অনুপ্রেরণাটা আমি ছোটবেলা থেকে বিভিন্ন রকম সামাজিক স্বেচ্ছাসেবিতার সঙ্গে যুক্ত ছিলাম। দেখা যেত কেউ আমার বন্ধুরাই অনেক কাজ করছে, তো ওখানে সবাই খেলতে নামছে, কিন্তু একজন জামা কাপড়টা এক জায়গায় সেভ রাখতে হবে। হ্যাঁ, তো ওই সময় ঠিক আছে তোরা খেল, আমি এটা দেখছি। তো ওকে কাউকে স্যালাইন এনে দিতে হবে, কাউকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো মানে এলাকার যে স্বেচ্ছাসেবিতাগুলো আছে সেগুলোতে কেন যেন হচ্ছে গিয়ে দেখা যেত যে সবার শেষে আমার নামটা থাকার কারণে ওগুলো আমিই করতাম। তারপর আবার দেখা যেত যে আমার বোন, আমার বড় বোন, ফুফাতো বোন, যদিও আমরা একসাথে বড় হয়েছি, তো সে তাকে কখনো আলাদা করে দেখিনি। তো তিনি যখন মারা যায়, তো তিনি রক্তের অভাবে মারা যায়। আমি প্রথম তাকে রক্ত দিই জীবনের। তো তারপর তাকে বাঁচাতে পারিনি। তারপর থেকে দেখা গেছে যে এলাকায় ওই মানুষকে রক্ত খুঁজে দেওয়া, কারো যদি রক্ত প্রয়োজন হয় এই মানুষের সাথে তোমাকে নক করতো? নক করতো, তারপর ক্যাম্প করা। তারপর হচ্ছে দেখা যেত যে আমি ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের প্রেসিডেন্ট ছিলাম 2015 সালে। হ্যাঁ, বরিশাল জেলার যত শিশু ছিল তাদের যে মৌলিক অধিকার, তাদের রাইটস, এগুলো নিয়ে অ্যাডভোকেসি করার জন্য হচ্ছে গিয়ে তখন আমরা কাজ করতাম। তারপর হচ্ছে রেড ক্রিসেন্টের সাথে যুক্ত ছিলাম, স্কাউটের সাথে যুক্ত ছিলাম, এরকম নানা রকম স্বেচ্ছাসেবিতার সঙ্গে যুক্ত ছিলাম। এবং দেখা যেত যে ওই এলাকায় বাস ভাড়া, কলেজে যাতায়াতের সময় দেখা যেত যে বাস ভাড়া হাফ করা, এরকম নানা রকম বিষয় ছিল। তো সেখানে বিভিন্ন রকম আন্দোলনের সাথে একটু সক্রিয় হওয়া শুরু করেছিলাম, মানে দেখতাম যে কিভাবে করে। তুমি বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে পড়ছো? আমি থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ। আগে থেকে কি চিন্তা ভাবনা ছিল এরকম একটা সাবজেক্টে পড়বে, নাকি দৈবক্রমে আসলে যেভাবে গ্রেডিংয়ে হয়? না, দৈবক্রমে না, এটা মিউজিকে পড়ার ইচ্ছা ছিল। তো তারপর মনে হলো যে মিউজিক যেহেতু পাবো, মিউজিক তো একটা নিশ, তো থিয়েটারে পড়লে হয়তো মিউজিক, ডান্স আর অনেক কিছু শেখার সুযোগ হবে। আরও একটা বিশেষ কাহিনী ছিল, তো সেই জন্য থিয়েটারে মানে পড়াশোনা করার সুযোগটা যেহেতু পেয়েছি, লুফে নিয়েছিলাম তখন। এই আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয় টার্গেট ছিল আগে থেকেই? না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজে যখন লাস্ট এইচএসসি পরীক্ষার শেষ দিন, সেদিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আর বিএম কলেজের মধ্যে পার্থক্য কোথায় সেদিন বুঝতে পারলাম, আমার বন্ধুরা বলল। ওকে, সো তার মানে কি তোমার লাইফে সে অর্থে মানে মেন্টর ছিল না যে যারা আসলে গাইড করতে পারে? না, ওইভাবে তেমন কেউ ছিল না। যেমন স্কুলের যে শিক্ষকরা তারা প্রচণ্ড ভালোবাসতেন, কলেজের শিক্ষকরা প্রচণ্ড ভালোবাসতেন। আবার ওই যে বিভিন্ন রকম স্বেচ্ছাসেবিতার সঙ্গে যুক্ত ছিলাম, তো যেমন ডিসি সাহেব যিনি ছিলেন, তারপর হচ্ছে কি আমাদের যে মেয়র মহোদয় ছিলেন, তারা বেশ আন্তরিক ছিল। শিশু ছিলাম যেহেতু, তো তারাও খুব কর্ডিয়ালি অ্যাকসেপ্ট করতো।
তো তাদেরকে দেখতাম আর কি, তারা কিভাবে কাজ করছে, তারা কিভাবে আইডিয়া জেনারেট করছে, তারা কিভাবে হচ্ছে সমন্বয় করছে সবাইকে নিয়ে। ওই যে লিডারশিপ যে প্র্যাকটিসটা করছে ওটা দেখতে দেখতে এসছে আর কি এই পর্যন্ত। থিয়েটারের সঙ্গে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেই সম্পৃক্ততা হলো নাকি এর আগেও তুমি থিয়েটারের সঙ্গে ছিল? এর আগেই স্কুল কলেজে বিভিন্ন সময় বিভিন্ন এনজিওর সঙ্গে দেখা যেত যে তারা আমাদেরকে ভলান্টারি হিসেবে নিত, যে বিভিন্ন নাটকে পারফর্ম করার জন্য স্ক্রিপ্ট লিখে দিতাম, গল্প লিখে দিতাম, নাটকের নির্দেশনা দিতাম, অভিনয় করতাম। তো ওই ঝোঁক থেকে হয়তো বা কোনো না কোনোভাবে কানেক্ট হয়ে গেছে। আমরা দেখেছি বিশেষ করে থিয়েটার নিয়ে যারা পড়াশোনা করে, নাটক, নাট্যতত্ত্ব, সঙ্গীত, মানে সংস্কৃতির এই যে খুব পুরনো ধারাতে যারা থাকে সবসময়, এরা একটু ভয়েস রেইজার হয় সামহাও, অধিকারগুলো নিয়ে কথা বলতে পছন্দ করে। এটা ঠিক আমি ঢাকা বিশ্ববিদ্যালয় বলবো না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও আমি এরকম দেখেছি। তো সামহাও এখানে এসে কি তোমার পার্সোনালিটি অনেক বেশি ফ্লারিশ করলো, অনেক বেশি এনরিচ হলো, যে না ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা, আমরা বলি ছাতি বড় হয়ে যাওয়া, মানে বুকের সাহস বড় হয়ে যাওয়া, এরকম কোনো ঘটনা ঘটলো নাকি মনে হলো যে না ঠিক আছে ইটস ওকে, আই ক্যান ডু ইট? এটা সত্য কথা, এটা তো অস্বীকার করার কোনো সুযোগই নেই। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পর আমি কে ছিলাম? আমি তো কিছুই ছিলাম না। এই অজপাড়া গায়ের মহিউদ্দিন রনি নামে একটা ছেলে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আসলো তখন মানুষ তাকে গুরুত্ব দেওয়া শুরু করলো যে না ও পড়াশোনা করে নিশ্চয়ই, হয়তো এরকমটা ভাবা শুরু করলো। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পর যে সংস্কৃতির সাথে আমরা আর কি বড় হই, সেই সংস্কৃতির মধ্যে যখন আমিও ঢুকলাম, তো ঢুকতে ঢুকতে সবার সাথে যে প্র্যাকটিসগুলো সেগুলো তো আমারও করা হয়েছে। তো তারপর এক এক করে নানা রকম দুঃসাহসিক যেই অভিযানগুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীকে যেতে হয়, সেগুলোর মধ্যে তো আমিও গিয়েছি। ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলা? হ্যাঁ। ওকে, সো ওই সময় তুমি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলা, এটা কি তোমার স্বেচ্ছাই হয়েছে নাকি লাইক আমরা অনেক সময় যেটা করি রনি, আই নো ইউ আর এ ভেরি মানে খুব স্পষ্টবাদী, আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি কখনো রাজনীতি করি নাই বাই দ্য ওয়ে, মানে একটা সিটের পাওয়ার জন্য অনেক সময় বাধ্য হয়ে আমাদেরকে মিছিলে যেতে হতো, কিংবা ধরো ক্যান্টিন অনেকে ফ্রি খায়, এগুলো বিভিন্ন রকমের ডার্টি বিষয় থাকে যেগুলো আমি আসলে এভাবে আনতেও চাই না। মানে তুমি বাধ্য হয়েছিল নাকি তুমি স্বেচ্ছায় গিয়েছো? আসলে প্রথমে যখন ঢাকায় আসি তখন তো এরকম মেন্টর ছিল না, না থাকার জায়গা ছিল না, কোথায় খাবো, বাইরে অনেক দাম, তো ওরকম খাওয়ার মতো থাকা পড়ার মতো। বাবা তখন দেশের বাইরে গিয়েছিল একটা বিশেষ প্রবলেমে পড়ে, আমরা খুব ক্রাইসিসে পড়ে গেছি তখন। বাবা হচ্ছে গিয়ে মানে একটা গ্রামে সে যে দোকান নিয়েছিল সেটা একদম বিক্রি করে দিয়ে বিদেশ চলে গেছে। তো ওখানে গিয়ে যখন আবার সে ফেরত আসে, ওখানে মানে দালালের মাধ্যমে গিয়েছিল, তো যে এখন একটু ধোকা খেয়ে আবার সে ব্যাক করেছিল। তো আসার পর দেখা যায় যে ওই সময়টা মানে ফ্যামিলিতে একটা অনেক বড় ধরনের ক্রাইসিস হয়, মানে আমার বোনের বিয়ে হয়ে যায়, তারপর হচ্ছে গিয়ে বাবা চলে আসায় আমি একটা ফিনান্সিয়াল অনেক দোটানার মধ্যে পড়ে যাই। তো বাইরে তো আমার পক্ষে ওঠা পসিবল ছিল না, তো হলেই থাকতে হতো। তো হলে তো সিটে যদি থাকতে হয়, অন্তত গণরুমে যদি থাকতে হয়, তাহলে তো পলিটিক্সে ইনভলভ হতেই হবে। তো যখন প্রথমে এটার মধ্যে ওই সিটের জন্যই হচ্ছে কি যখন না ইন করলাম, ভেতরে ঢুকলাম, ঢোকার পর মনে হলো যে যেই ছেলেরা এখানে কাজ, মানে যারা এখানে কর্মী রাজনীতির সাথে যুক্ত হয়েছে, এরা প্রত্যেকেই ওই সিটের কারণেই প্রথমত মিছিল করতে যাচ্ছে, তারা প্রোগ্রামগুলো করছে, রাজনৈতিক প্রোগ্রামগুলো করছে, কিন্তু গেস্ট রুম করছে, হ্যাঁ, নানা রকম ভয়ভীতি দেখাচ্ছে, বিভিন্ন অ্যাক্টিভিজমে যাচ্ছে। কিন্তু এদেরকে অবজার্ভ করে দেখলাম যে এরা মানুষ হিসেবে অতটা খুব যে খারাপ ব্যাপারটা এমন না। এদেরকে কোনো না কোনোভাবে ইনফ্লুয়েন্স করা হচ্ছে, হ্যাঁ, এমন কোনো জায়গা থেকে ইনফ্লুয়েন্স করা হচ্ছে যেটা ওরা নিজেরাও চায় না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্টকে মানে আমি বলতে পারবো, যারা আমি যাদেরকে দেখেছি, আমার যারা বন্ধুরা ছিল, তাদের মধ্যে এখন যারা রাজনীতিতে এখনও সক্রিয়, তাদের মধ্যে 99% আমার বন্ধুদেরকে আমি দেখেছি যে তারা খুবই পোলাইট, খুবই ডিসেন্ট, মানুষ হিসেবে খুবই ভালো। কিন্তু ওই যে সঙ্গ দোষে লোহাও ভাসে, এমন একটা স্রোতের মধ্যে সবাই যায়, তো যার কারণে দেখা যায় যে তারা তাদের ওই ব্যক্তিত্বটা ওইটা হয়তো বা ধরে রাখতে পারে না, একটা সামগ্রিক ব্যক্তিত্বে পরিণত হয়ে যায় আর কি। এক্স্যাক্টলি, হ্যাঁ। আমার ক্ষেত্রে এমনটাই হয়েছে, এটা আমি অস্বীকার করার তো কোনো সুযোগ নেই, পরিচয় অস্বীকার করা না, ডেফিনেটলি না। আমরা চাই এগুলো অ্যাড্রেস হোক এবং এগুলো সমাধানও হোক। টেলিভিশনের ওই সামনের সিটে বসার কালচারটা কি চেঞ্জ হয়েছে এখন পর্যন্ত টেলিভিশন রুমের? তারপরে রিমোটটা যাদের হাতে থাকে, এটা কি সাধারণ ছাত্রছাত্রীদের হাতে আসা পর্যন্ত সুযোগ তৈরি হয়েছে? আমার মনে হয় না এই কালচার এখনো পরিবর্তন এখন পর্যন্ত যে খুব পরিবর্তন হয়েছে ব্যাপারটা এমন না, এখনো ওইটাই আছে। একটা মানদাতার আমলের যে কালচার, সেটা এখনো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেনটেন করেই যাচ্ছি। আমি জানি না এই অনুষ্ঠানটা হয়তো অনেকেই দেখবেন, আমরা দুজনেই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ও রাজনীতি করে, রাজনীতির সঙ্গে যুক্ত আছে, আমি কখনোই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না। বাট ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের আত্মার সংগঠন, মানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা পড়েছি কোনো সাবজেক্টে, এটা আমাদের সারা জীবনের সবচেয়ে ভালোবাসার জায়গা। তো কিছু কিছু জিনিস আসলে নিঃসন্দেহে চোখে লাগে এবং এগুলো সেই প্রাচীন আমলের সিস্টেম, এগুলোর পরিবর্তন হওয়া উচিত। আমরা হয়তো খুব সিলি একটা বিষয়ের উদাহরণ দিলাম, কিন্তু আমরা মনে করি রাজনীতি এটা একটা সবচেয়ে বড় প্রতিষ্ঠান একটা দেশের।
তো সেই জায়গাতে এই জিনিসগুলোর পরিবর্তন ডেফিনেটলি আসা উচিত। ধরো তুমি যদি একটা কমফোর্ট এনভায়রনমেন্ট পেতে, লাইক বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে তোমার ওখানে হলের সিট পাওয়া তোমার একটা অধিকার, তুমি প্রয়োজন নাই তোমার রাজনীতি করার, এবং তোমার হলো তুমি সমস্ত ফ্যাসিলিটি ওখানে পাচ্ছ, পড়াশোনা থেকে শুরু করে এভরিথিং, তুমি রাজনীতির সঙ্গে যুক্ত হতে? হ্যাঁ, আমি রাজনীতির সঙ্গে অবশ্যই যুক্ত। তুমি অনেকক্ষণ চিন্তা করে বললা, আমার তো মনে হয় যে না, যুক্ত হতে না। না, এমনটা না, কারণ আমি ওই যে আপনাকে বললাম শুরুতেই কেন বলেছি হতে? যে আমি যুদ্ধ থামাতে চাইতাম ছোটবেলা থেকেই, যে আমি যাই করি না কেন যুদ্ধ থামাবো। হ্যাঁ, পৃথিবীর তো নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য যেহেতু যুদ্ধ শুরু করেছে যারা, তারা হচ্ছে রাজনীতিবিদ, যারা থামাতে পারবে তারাও রাজনীতিবিদ। এটা ঠিক। তো এইটা এই যদি ওই কাজটা করতে যাই তাহলে তো অবশ্যই আমাকে পাওয়ারের বাইরে থেকে কখনো পাওয়ার পলিটিক্স করাটা সম্ভব না, এটা গ্রিড। মানে আমার কাছে মনে হয় যে রাজনীতিতে সবচেয়ে মেধাবী ছেলেমেয়েরাই যাওয়া উচিত, সবচেয়ে ভালো ভালো যারা সোশ্যাল ওয়ার্কার আছে তাদেরই যাওয়া উচিত, কারণ রাজনীতির বাইরে থেকে আসলে চিন্তা করার তো কোনো সুযোগ নেই। তো রনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থাতেই আমরা যে ঘটনার কারণে তোমাকে চিনলাম সেটা হচ্ছে রেলওয়ের এই ঘটনাটা। তার আগে কি এরকম কোনো ঘটনা ঘটেছিল যেটা মোটামুটি একটা বড় বাস ক্রিয়েট করেছে তোমার অ্যাক্টিভিটিসে, নাকি এটাই সর্বপ্রথম? জীবনের সাথে চলে নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমি প্রথম যে আন্দোলনটা পাই সেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন। রাইট। সেখানে বলা যায় যে তখন কিছুই জানি না, কিছুই বুঝি না কিসের আন্দোলন, না বুঝেই হচ্ছে গেরিলা মতো হচ্ছে গিয়ে জয়েন করে ফেলেছিলাম। তো সেখান থেকে দেখা যায় ওইটাই আমার জীবনের, মানে বিশ্ববিদ্যালয়ে আসার পরে প্রথম আন্দোলন। তো তারপরে যেটা হয় ওখানে তুমি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলে প্রথম বর্ষে একদম তুমি এক্সপ্লোর করছো? হ্যাঁ, এক্সপ্লোর করছিলাম তখন। তো তারপর যে জানলাম, বুঝলাম যে কিভাবে একটা আন্দোলন সংগঠিত হয়, কারা করে, কিভাবে করে, তার পিছনে ঘটনা কি হয়, কিভাবে মেকিংটা হয়, হ্যাঁ, এবং আফটার ইফেক্টটা কেমন হয়। তো এই ব্যাপারগুলো তখনই বুঝে গিয়েছিলাম যে ভবিষ্যতে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো তারপর যেটা হলো যে একদিন মানে সবকিছু ঠিকঠাক ছিল তখন। তো তারপর বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে ডিপার্টমেন্টে সময় দিচ্ছি, শিখছি। তারপর হচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবিতার সঙ্গে যুক্ত হলাম, বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করছি, এনজিওর সঙ্গে কাজ করছি। তারপর যেটা হলো একদিন এই বছর 2-3 আগে আমি একবার রোড অ্যাক্সিডেন্ট করি। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করার পর আমি ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে গিয়ে ওখানে আমার বন্ধুরা নিয়ে যায়। তো মেডিকেল সেন্টারে যাওয়ার পর আমি এখন দেখি যে ওখানে ডাক্তার নাই, নার্স নাই, আমার হাঁটুতে এত ব্যথা, আমি হাঁটু নাড়াতে পারছি না। তো ওখানে ট্রিটমেন্ট, মিনিমাম ট্রিটমেন্ট, প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়ার মতো তেমন কিছুই নাই। তো এখন সবচেয়ে মজার বিষয় যেটা হয়েছে, ওখানে ওয়াশরুমটা নাই। হ্যাঁ, একটা ভালো ওয়াশরুম নাই যেখানে হচ্ছে কি শিক্ষার্থীরা, মানে একটা হাই কমোড নাই যেখানে যদি কারো পাও ভেঙে যায়, রাইট, মানে বসার জন্য, রাইট, বসার জন্য একটা হাই কমোড নাই। তো আমার কি করতে হতো তখন হচ্ছে কি অ্যাম্বুলেন্সে করে আমার হাই কমোড খুঁজতে খুঁজতে সাংবাদিক সমিতির রুমে ওয়াশরুম ব্যবহার করে আসতো। তো আমার বন্ধুরা আমাকে নিয়ে যেত। আরে কি কষ্ট, হলে তো এরকম কোনো সুযোগ নেই, হলে হাই কমোড আসেনি, এখনো নাই। দু একটা হলে দু একটা হাই কমোড আছে, কিন্তু আমাদের হলে তখনও নাই। তো ওই হাই কমোডকেই শুরু হয় আমাদের। তো দেন বন্ধুরা ওখানে ছিল, আমি বললাম যে এত কিছু নাই, এটা নিয়ে কি কোনো কাজ হয় না কখনো? তো ওরা অনেক কিছু বললো যে না, এমন তেমন কিছু তো হয় নাই। তো আমরা সবাই মিলে সারা রাত বসে হচ্ছে আমরা একটা একটা করে নোট করলাম যে কোথায় কোথায় প্রবলেমগুলো, আমরা সবাই গিয়ে অবজার্ভ করে। ওরা আমি তো অসুস্থ, আমি তো ওখানে বসে আছি, ওরা সব কিছু অবজার্ভ করে আসলো। আসার পর আমরা সবাই মিলে বসে প্ল্যান করলাম যে এখানে কি কি সমস্যা আছে, সেগুলো লিখলাম যে এই সমস্যার সমাধান করতে হবে। তো তারপর ওখানে শুয়ে শুয়ে একটা ব্লগের মতো করলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার আধুনিকায়নের দাবিতে আমি অনশন করেছিলাম ডিরেক্ট। হ্যাঁ, তো অবস্থান কর্মসূচি বদলে আমি অনশন করা শুরু করেছিলাম যে এইটা তাড়াতাড়ি করতে হবে, কারণ আমি অসুস্থ। এখন এই মুহূর্তে আমার ট্রিটমেন্ট তো খুব এমার্জেন্সি দরকার। আমি এখন যদি এখান থেকে এটা দাবিটা আদায় করে না বের হই তাহলে তো হচ্ছে এই প্রবলেমটা কখনো সলভ হবে না। তো মনে হলো যে ওকে, তাহলে একটা কাজ করি, এখানে অনশন করে বসি, যাতে অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা যাতে কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। তো সেই দৃষ্টি আকর্ষণের চিন্তাভাবনা থেকে অনশন করা প্রায় 58 ঘন্টা অনশন করার পর আমাদের ভিসি স্যার আসলেন এবং সেই দাবি তিনি মেনে নিলেন। আমি একটু স্টোরিটা আনতে চাই ভাবে যে লাইক তুমি 58 ঘন্টা যে অনশন করছিলে, ইন দ্য মিন টাইম কি হলো? মিডিয়া তোমাকে ফোকাস করলো বা তুমি নিজে থেকে আসলা সোশ্যাল মিডিয়াতে? কি হলো? সোশ্যাল মিডিয়া একটা ভিডিও পোস্ট করলাম, তারপর এক এক করে হচ্ছে মিডিয়া
আসা শুরু করলো। ওকে, হ্যাঁ, তো তারপর সেইটার বা ভিসা তো সহজে আসার কথা না, এই জন্যই জিজ্ঞেস করছি। হ্যাঁ, তিনি তো সহজে আসেন। হ্যাঁ, তিনি ডিসি এসেছিলেন। সাহেবগঞ্জ খুব সহজে আসেন না, যে কারণে। ওকে, হ্যাঁ। সো শিক্ষার্থীরা সবাই খুব জোর বেঁধে বলা যাচ্ছিল যে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছিল, তারা কথা বলছিল। ইন দ্য মিন টাইম ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ তো তোমাকে এসে হাই কমোটের ব্যবস্থা করে দেওয়ার কথা না, এমন কোনো কিছু তারা করে নাই। না না সো দে ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি। না। তারপরে কি হলো 58 ঘন্টা পরে? তারপর হচ্ছে কি, যখন হয়েছে ভিসি স্যার আসলেন, আসার পর তারপর তারা দাবি মেনে নিলেন, বলেছেন যে বাস্তবায়ন করে দেবেন। তো একটা যেটা হয়েছে ইনস্ট্যান্ট হচ্ছে ওখানে কমরটা বসিয়ে দিছে। ওকে, না, ইনস্ট্যান্ট হচ্ছে ওখানে ওয়াশরুমে কমর ব্যবস্থা করে দিয়েছে এবং তারা কথা দিয়েছে যে এখানে যে ট্রিটমেন্ট, মিনিমাম ট্রিটমেন্টটা দরকার সেটা ব্যবস্থা করে দেবে এবং তারা সেটা করেছে। Okay. কিন্তু সেই যেই 6 দফা দাবি ছিল, সেই 6 দফা দাবির যেই সকল বিষয়গুলো ছিল সেগুলো হচ্ছে তারা বলেছে করবে, কিন্তু দেখা যায় যে বলেছে যে মাস্টার প্ল্যান আছে আমাদের, সেই মাস্টার প্ল্যান অনুযায়ী যাবে, আমরা আগামী 1 বছরের মধ্যে কাজটা করে ফেলবো। তো 1 বছর এখন 3 বছর হয়ে যাচ্ছে, কিন্তু মাস্টার প্ল্যান কোথায়, ভিসি স্যার কোথায়, আমরা কেউ জানি না। কিছুই হয় নাই। না, তেমন বেশি কিছু তখন কি তুমি রাজনীতির সঙ্গে যুক্ত? তখন যখন ফার্স্ট ওই ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে আমি বেশ সক্রিয়। তো এইরকম আন্দোলন হলে তো সরকারের উপর একটা চাপ পড়ে। রাজনৈতিক দল থেকে তোমাকে বলা কি ছিল, তুমি ধরনের আন্দোলন করছো বা কোনো কিছু? তো তারপর তো দেখা যাচ্ছে যে এটা তো কোনো দলীয় আন্দোলন না, যেহেতু আমি ব্যক্তি, তো তারা বেশি একটা ব্যাপারটা নিয়ে মাথা ঘামায়নি। তবে বলেছে যে কোনো আন্দোলন বা মুভমেন্ট করার আগে তুমি সচেতন থেকো, বা দলের কনসার্ন নিও। হ্যাঁ, কথা বলো আমাদের সাথে। বলতেছে যে ভাই আপনাদের সাথে কথা বলবো, এর পরের বার অবশ্যই বলবো। তো তারপরে যেটা হলো যে রেলের যে ঘটনা ঘটলো, হ্যাঁ, রেলের ঘটনা, ওইটা হচ্ছে তারপরে আমার দ্বিতীয় সোলো মুভমেন্ট বলা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে আর কি। ওকে। তো সেই মুভমেন্টটা হচ্ছে, প্রথমে আমি যখন বিপদে পড়ি তখন আমি, যেই ভাইরা বলেছে যদি তুমি কোনো প্রবলেমে পড়ো আগে আমাদের কাছে আসবা, তো আমি তাদের কাছেই যাই যে ভাই এরকম আমার তো প্রবলেম হয়েছে, যদি দেখেন কোনো ভাইদের সাথে কথা বলে প্রবলেমটা সলভ করা যায়। তো তারা বললো যে আরে কিসের মধ্যে কি ঢুকে গেছো, এছাড়া আরো অনেক ইম্পর্টেন্ট বিষয় আছে, তুমি সেগুলো নিয়ে থাকো, আসো চলো রাজনীতি করি, আমরা মিছিল করি, এই প্রোগ্রামে যাই, সেই করি। তো এরকম অনেক কথাবার্তা হলো। তো আমি, আমার কাছে মনে হলো যে আমার যে প্রবলেমটা আমি আপনাকে শেয়ার করলাম, আপনি বলছেন শেয়ার করলে আপনি সলভ করবেন, সলভ করে দেওয়ার চেষ্টা করবেন, আপনি সেটা না বলে আপনি আমাকে অন্য দিকে নিয়ে যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখি, আমি নিজের প্রবলেম নিজে সলভ করার চেষ্টা করছি। তো এক এক করে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, প্রাক্তন বড় ভাই, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম যে কীভাবে কী করবো ভাই, পরামর্শ দেন। তো তারা বিভিন্ন রকম পরামর্শ দিল, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দায়ের করলাম। সব কিছু হয়ে যাওয়ার পর আমি বারবার হচ্ছে গিয়ে ওইটার জন্য বলছিলাম যে ভাই কোনো রাজনৈতিক সক্রিয় কর্মী হওয়ার পরেও তুমি এক্সট্রা কোনো ফ্যাসিলিটি ওখানে পাওনি। আমাদের পারসেপশনের জায়গা থেকে যেটা হয় যে কোনো একটা দল যখন ক্ষমতায় থাকে, সেই দলের কর্মী হলে সে এক্সট্রা ফ্যাসিলিটি পায়, বিভিন্ন জায়গাতে পায়। হ্যাঁ, এটা সত্য, অনেকেই পায়। সো সামহাও তুমি এটা পাও নাই। সামহাও বলতে গেলে আমি কখনো রাজনৈতিক যে ফ্যাসিলিটিস গুলো আছে না নেওয়ার ক্ষেত্রে, এই ব্যাপারটা কেন যেন আমার মনে হয় আমার ব্যক্তিত্বের সাথে যায় না। বিউটিফুল। সো আমি রেলওয়ের ঘটনাতে একটু আসতে চাই, কি হয়েছিল একদম ডে ওয়ান থেকে, আমি পুরো ঘটনাটাই শুনতে চাই। সেটা যেটা হয়েছে, আমি রাজশাহী যাওয়ার জন্য টিকিট কাটলাম। টিকিট কাটার পর আমি অনলাইন টিকিট কাটছি। টিকিটটা কাটার সময় আমার যে বিকাশ পেমেন্টটা আমি করলাম, করার পর হচ্ছে টিকিট ওইটা ব্লক হয়ে গেল। আমাকে টিকিট দিচ্ছে না, টাকা কেটে নিয়েছে কিন্তু টিকিট দিচ্ছে না। তো আমি খুব প্যারা খেয়ে গেলাম, এমার্জেন্সি ব্যাপার, এখন যদি টিকিটটা না পাই তো আমার টাকাটা কোথায় গেল এটাও তো জানি না। দেন আমি কি করলাম, আমি সুন্দর করে কমলাপুর রেল স্টেশনে চলে গেলাম। সেখানে গিয়ে কথা বললাম। প্রথমে কমলাপুর রেল স্টেশনে যে যারা মানে কাউন্টার ছিল, যেখানে তথ্য সেবা কেন্দ্র, সেখানে গিয়ে যাওয়ার পর ওনাদের কাছে বলার পর ওনারা সহজ.com-এর যে সার্ভার রুম সেখানে পাঠালেন। সহজ.com-এর মাধ্যমে কাজটা হতো? হ্যাঁ, আচ্ছা, হতো। তো ওখানে যাওয়ার পর ওনারা বললেন যে ভাই আপনার টিকিট তো ব্লক হয়ে গেছে। ব্লক হয়ে গেছে, তাহলে আমার তো ইমার্জেন্সি, আমার তো টাকাটা রিটার্ন দিয়ে দেন। হ্যাঁ, টাকাটা রিটার্ন দিয়ে দেন। বলছেন না ভাই, 15 কর্মদিবসের মধ্যে যদি টাকাটা পান তো পাইলেন, আর যদি না পান আবার আইছেন। 15 দিন পর টাকা পাবো, আমি স্টুডেন্ট মানুষ, এতগুলা টাকা, হ্যাঁ, তো এটা তো খুব প্যারা হয়ে যাচ্ছে আমার জন্য। তো এটা বলার পর বলতেছে কোনো উপায় নাই, বলছে না। তাহলে আমি ওখানে দাঁড়াই হচ্ছে গিয়ে আমি কথাবার্তা বলতেছিলাম বন্ধুদের সাথে, কি করা যায়, অন্য কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা, হ্যাঁ, তোর একটু দেখ, গাড়ির টিকিট যদি পারস কেটে দে। তো ওরা বলতেছে না তুই ওখানে দাঁড়া। তো ওখানে দাঁড়াচ্ছি, এর মধ্যে দেখি যে আমার চোখের সামনে যেই লোকটাই মাত্র কিছুক্ষণ আগে বললো যে ব্লক হয়ে গেছে, এই টিকিটটা দেওয়া যাবে না। আমি টাকা অফার করলাম যে ভাই অন্তত আমাকে টিকিটটা দেন, আমি টাকা দিচ্ছি, 15 দিন পর তো এসেই পড়বে। বলতেছে না ভাই পসিবল না। তো আমার চোখের সামনে আমার সেই ব্লক করা টিকিট সে অন্যজনের কাছে বিক্রি করছে, আমার চোখের সামনে আপনার আমার টিকিট ওকে বেশি দামে বিক্রি করছে। হ্যাঁ,
ডাবল দামে বিক্রি করতেছে। তো আমি দেখে তো অবাক হয়ে গেলাম, এটা কি হলো। আমি ওখানে একটু গরম হয়ে কথা বললাম যে আপনি এই কাজটা কেন করলেন, আপনি তো বললেন এটা ব্লক হয়ে গেছে, আমি তো আপনাকে টাকা দিতে চেয়েছি, এটা তো আমার হক, আপনি তো আমার হকটা মেরে দিলেন, নষ্ট করে ফেললেন, তো এখন কি করা যায় বলেন। এখন কিছু করার নেই, অনেকক্ষণ আর্গুমেন্ট চলে, বলতেছি যে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি ব্যাপারটা। জীবনের সাথে চলে হাই ফাই নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। তারপর আমি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দায়ের করি। তো ওখানে প্রায় 1 মাস হয়ে যায়, কোনো রকম রেসপন্স করেনি তারা। তো আমি আমার কিছু বড় ভাইদের সাথে কথা বললাম, তারা বলতেছে যে আরে এটা বাংলাদেশ, এখানে কোনো কিছু হয় না, হ্যাঁ পড়াশোনা কর। বলছে এটা মানে আমি খুব রুডলি তাদের সাথে বলতেছি যে ভাই এটা কেমন কথা বলেন, আপনারাই আমাকে সবসময় মোটিভেশন দেন, এই করবেন সেই করবেন, প্রবলেম সলভ করে দেবেন। তো বলতেছে যে এত কথা বলে না, মানে আমাকে তখন তারা বলতেছে এত কথা না বলে পড়াশোনা কর, পড়াশোনা করে তাদের দেশে বাইরে চলে যা, বিদেশে এরকম অনেক হচ্ছে গিয়ে ফ্যাসিলিটিস পাবি, তখন এত আফসোস থাকবে না, চলে যা। তো ব্যাপারটা আমার এতটা ইগোতে লাগলো যে আরে আপনারা আমাকে এতদিন মোটিভেশন দিয়েছেন, বিপদে পড়লে আপনারা সাথে থাকবেন, আপনারা এই করবেন সেই করবেন, কিন্তু আপনারা এখন আমাকে হচ্ছে আজকে বিপদে পড়েছে, আপনারা আমাকে দেশের বাইরে চলে যেতে বলেছেন। তো এই কথাটা আমার মানে এক পর্যায়ে তর্কাতর্কি, এক পর্যায়ে হচ্ছে ব্যাপারটা ব্যাপক ইগোতে লেগে যায়। তো ইগোতে লাগার পর আমি আচ্ছা ঠিক আছে তাহলে আমি এটা শেষ দেখে ছাড়ি, চলেন দেখি। তো এটা বলে ওনাদের কাছে থেকে চলে আসার পর আমি তখন আমার শো ছিল ডিপার্টমেন্ট থেকে, আমরা একটা শো করলাম, তাইসম্যান কমেতে নাটকের শেষ করলাম। শেষ করার পর আমি গেলাম কমলাপুর রেল স্টেশনে, যে আমার মতো এরকম কারা কারা আছে, এই প্রবলেমটা কি আমার সাথেই হয়েছে নাকি আরও কোনো মানুষের সাথে হয়েছে, একটা সার্ভে করব। তো সার্ভে করা শুরু করলাম, সার্ভে করতেছি, অনলাইনে করছি, অফলাইনে করছি। দেন হচ্ছে গিয়ে আমি যারা যারা আমার মতো এরকম ভুক্তভোগী আছে আমি বলছি যে তারা আপনারা একটা কাজ করেন, আপনারা গণস্বাক্ষর কর্মসূচি করেন। আমি কমলাপুর রেল স্টেশনে বসে গণস্বাক্ষর করছি যে আমার মতো কারা কারা আছেন, এই প্রবলেমে যদি আপনিও ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে আপনি এখানে লেখেন, সিগনেচার দেন, আমরা এটা হচ্ছে গিয়ে রেল ভবনে অবশ্যই পাঠাবো। তো যখন ওখানে ছিলাম, তো একটা পর্যায়ে দেখা যায় যে ওখানকার একজন পুলিশ কর্মকর্তা এসে যে আমি এখানে কি করছি। তো আমি বলছি যে ভাই আমি এখানে তো সার্ভে করছি। তো বলতেছে যে আপনাকে এখানে দাঁড়াইতে অনুমতি কে দিয়েছে। তো বলতেছে যে ভাই সার্ভে করব, এখানে তো কত মানুষ আছে, কত কিছু করছে, অনেক কিছু বিক্রি করছে, তারা তো এখান থেকে উঠছে না, হ্যাঁ তো আমার এখানে আমি তো এখানে সার্ভে করছি, একটা প্রবলেম সলভ করার জন্য এখানে দাঁড়িয়েছি, তো এটার জন্য কি অনুমতি দরকার? হ্যাঁ এখানে অবশ্যই অনুমতি দরকার। তো আমি বলছি যে ঠিক আছে, যাদের অনুমতি লাগবে তারা কোথায় আছে তাদেরকে ডাকেন, আমি হচ্ছে তাদের সাথে কথা বলে নিচ্ছি। তো এটা বলার পর তারা কিছু লোক আসলেন, আসার পর তারা বললেন এখান থেকে চলে যেতে, যে আপনার প্রবলেমটা আমরা মানে প্রবলেমটা দেখবো এমন কোনো কথা ওই সময় বলেনি, ডিরেক্টলি বলছে যে ভাই এগুলো এখানে করেন, এখান থেকে চলে যান। আমি পরিচয় দিলাম যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি এখান থেকে একটা সার্ভে করে চলে যাব। তো বলতেছে যে ভাই আপনি ব্যাপারটা কথা বোঝেন, মানে তারা রুড ব্যবহার করা শুরু করলো। তো ওনারা চলে গেলেন, আমি বলছি যে ঠিক আছে আমি দেখি কি করব, আমি পরে ভেবে দেখবো। ওনারা চলে গেলেন, তারপর দেখা গেল যে একজন পুলিশ সদস্য আসলেন, আসার পর তিনি আমাকে বলেন যে তোমাকে এখান থেকে উঠে যেতে হবে। তো বললাম যে ভাই আমি তো একটা সার্ভে করতেছি, উঠে যাব কেন সেটা একটা কারণ জানাবেন তো। আমার প্ল্যাকার্ড ছিল ওই সময়? না তখন প্ল্যাকার্ড ছিল না, তখন শুধু কাগজ ছিল, ওকে, হ্যাঁ ড্রয়িং পেপার ছিল তখন, এবং সার্ভে ফর্ম ছিল। তো ওই সময় ওনারা বলছিলেন যে কর্তৃপক্ষের নির্দেশ আছে তোমাকে এখান থেকে যেতে হবে। তো বলতেছি তাহলে কর্তৃপক্ষকে ডেকে দেন, যে এই প্রবলেমটা কি সলভ করে দিবে। প্রথম দিনই এটা? হ্যাঁ প্রথম দিনই এটা, কয়েকদিন হয়ে গেছে? 2-3 দিন হয়ে গেছে। 2-3 দিন হয়ে গেছে, ওকে। তখন পর্যন্ত মিডিয়া ফোকাস হয়নি? না। ওকে ফাইন। প্রবলেমটা সলভ করে দেন, আমি কর্তৃপক্ষ কে আছে তার কাছে তো আমি যেতে চাই, তার দৃষ্টি আকর্ষণ করার জন্য তো এখানে এসেছি, তো তাকে একটু ডেকে দেন। তো তিনি হচ্ছে এমন মানে কোনো কথা না বলে খুব রুড ব্যবহার করা শুরু করলেন, তুই তুকারি করছেন। তো এক পর্যায়ে হচ্ছে উনি হচ্ছে ধাক্কা দিয়ে হচ্ছে কমলাপুর থেকে বের করে, মানে ধাক্কাতে কমলাপুর থেকে বের করছেন। তো আমি মানে কান্নায় চলে আসছে, কি একটা অবস্থা, আমি প্রবলেম সলভ করতে আসলাম, আমি আমার প্রবলেমের কথা বলতে আসছি, আমি তো কারো সমস্যাও করছি না। তো আমি সুন্দর করে হচ্ছে গিয়ে একটা ভিডিও ব্লগ করলাম যে আজকে কমলাপুর রেল স্টেশনে আসছি, এই কাজে আসছিলাম, কিন্তু এখান থেকে একজন পুলিশ সদস্যই আমাকে বের করে দিলেন। হ্যাঁ তো আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। আমি যদি আপনাদের কোনো পরামর্শ থাকে আমার জন্য দেওয়ার জন্য, যে কার কাছে যাব, কিভাবে এই প্রবলেমটা সলভ করবো, পুরো প্রবলেমটা ডিসক্রাইব করলাম, কার কাছে যাব আমাকে একটু হেল্প করেন। তো দেখা গেল যে সোশ্যাল মিডিয়াতে যখন এটা দিলাম, দেওয়ার পর ওইভাবে খুব বেশি রেসপন্স এসছে ব্যাপারটা এমন না, কিন্তু চাপ এসে গেছে অনেকখানি। হ্যাঁ তখন অনেক জায়গা থেকে ফোন আসতেছে যে আপনি এখানে কেন আসছেন, কি কারণে আসছেন, এখান থেকে যান, এই মানে বিভিন্ন রকম থ্রেট দিচ্ছে। তো আমি তো এখন সামনে ঈদ, বাড়িতে না গিয়ে আমি কমলাপুর রেল স্টেশনে, আমার তো একে প্যারা লাগছে, কিন্তু যখন থ্রেট দিচ্ছে তখন জেটটা আরো বেশি চেপে গেছে, যে থ্রেট দিচ্ছেন কেন, আপনি বুঝাই বলতে পারেন, আপনি প্রবলেম সলভ করে দিতে পারেন, কিন্তু আপনি থ্রেট দিবেন কেন? তো দেন ফোনে
হ্যাঁ ওভার ফোনে দিচ্ছে। ওকে, তো আমি তারপর হচ্ছে ওখানে কমলাপুর রেল স্টেশনে স্টে করা শুরু করি। কারা তারা আসলে তুমি পরবর্তীতে ফাইন্ড আউট করেছো? ফাইন্ড আউট করেছি। থ্রেট আসলে তো আলটিমেটলি ইউ আর পার্ট অফ দ্য গভর্নমেন্ট, তুমি রাজনৈতিক দলের সঙ্গে আছো সামহাও। হ্যাঁ হ্যাঁ। তখন ছিলাম। তখন ছিলাম। হ্যাঁ। সো তাহলে তোমাকে তোমার বড় ভাই বলাটাই এনাফ। পলিটিক্যালি তুমি যে দল করছো সেখান থেকে বড় ভাই যদি তুমি বলে যে তুই এখানে বসতে পারবি না, দ্যাট ইজ এনাফ। ব্যাপারটা ওই জায়গায় ঘটেছে আসলে। আচ্ছা। সেজন্য আসলে নামটা মেনশন করতে ফাইন, পারতেছি না। আই ডোন্ট নিড দ্য নেম। সো তোমাকে আলটিমেটলি পলিটিক্যালি বলা হয়েছে যে তুমি এটা যাবে না। এক্স্যাক্টলি, আমার ওটাই মাথায় ঘুরতেছিল। হ্যাঁ, এই জন্য রাজনীতি আলাপটা শুরু থেকে করেছি। ঠিক আছে। সো তুমি ইউ ডিড অ্যাভয়েড দিস, রাইট? তুমি এটাকে অ্যাভয়েড করেছি, একদম ডিরেক্টলি অ্যাভয়েড করেছি। যে আমার প্রবলেমের সময় যখন আপনাদের সাথে শেয়ার করছি তখন তো আপনারা কেউ রেসপন্স করেন নাই, উল্টা বলছেন দেশ ছেড়ে চলে যাও, ওখানে আরো ভালো ফ্যাসিলিটিস পাবা। তো আমার দেশ ছেড়ে আমাকে কেন যেতে হবে? তো আমি বললাম যে আমি দেশ ছেড়ে কোথাও যাবো না, যতক্ষণ পর্যন্ত প্রবলেম সলভ না করবো ততক্ষণ পর্যন্ত কোথাও যাবো না। দেন হচ্ছে কি আমি একটা হোয়াইট বোর্ড নিয়ে দাঁড়িয়ে যাই, ছবি মানে ওখানে দাঁড়ার পর হচ্ছে মানুষের সাথে ইন্টারাকশন শুরু করি আরো বেশি করে। তখন বন্ধুরা দু একজনের সাথে কমিউনিকেট করা শুরু করেছি, যে ওরা বলতেছে তুই ওখানে থাক, আমরা আসতেছি, আমরা যদি দেরি হয় তুই প্যারা নিস না, আমরা আছি তোর সাথে। তো বন্ধুরা যখন বললো তো তখন ওরা দু একদিনের মধ্যে চলে আসবে, এই ভরসা তো এখন আছে যে আমার বন্ধুরা কখনো কমিটমেন্ট মিস করে না আমার সাথে। তো সেই জায়গায় হোয়াইট বোর্ড নিয়ে দাঁড়িয়ে যে একটা গান গাইলাম, যে যদি কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরিয়ে, সবাই করে ভয়, তবে একলা চলে যে গানটা, সেটা গাইলাম, সোশ্যাল মিডিয়ায় জাস্ট আপলোড দিলাম। একটা গানের যে পাওয়ার তখন বুঝতে পারলাম সেইবার। এবং পুরো ব্যাপারটা হচ্ছে ডিসক্রিপশনে লিখে দিলাম গানের, যে কী কারণে এখানে দাঁড়িয়েছি, কী কারণে এই কথাগুলো বলা, কী কারণে হোয়াইট বোর্ড নিয়ে দাঁড়িয়েছি। তখন দেখা গেল যে ওই গানটা ব্যাপারটা হচ্ছে মানুষের মধ্যে এমন নাড়া দেয়, এবং প্রত্যেকটা মানুষ সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে মানুষের কানেক্টেড হয়ে যায়, যারা এই প্রবলেমটা ফেস করেছে তাদের সাথে কানেক্টেড হয়ে যায়। দেন এই ব্যাপারটা হচ্ছে গিয়ে আস্তে আস্তে এক এক করে সাংবাদিকরা আসা শুরু করলো। আমি ঈদের দ্বিতীয় দিনও কমলাপুর রেল স্টেশনে, প্রায় অনেকদিন যাবত কমলাপুর রেল স্টেশনে আমি আছি এবং সার্ভে করছি, এবং দেখা যায় যে গণস্বাক্ষর কর্মসূচি চালাচ্ছি। কিন্তু তখন কিন্তু ওইভাবে মিডিয়াতে আলোচনা আসছে ব্যাপারটা এমন না। কিন্তু দেখা গেল যে একসময় যখন ওই গানটা গাই, তারপরে একসময় মিডিয়া সবাই আসা শুরু করে এক এক করে। দেন তখন প্রতিকূলতা আর আস্তে আস্তে বেড়ে যায়। কিরকম? তখন তারা মানে আস্তে আস্তে দেখা যায় যে মিডিয়াতে খুব ফোকাস দিচ্ছে ব্যাপারটা। তখন ঈদের সময় অন্য কোনো নিউজ তো হচ্ছে কি বেশি একটা যাচ্ছে না টেলিভিশনে, তখন হচ্ছে গিয়ে আমার নিউজটাই খুব যাচ্ছে। তো তারা খুব প্রেশারের মধ্যে যে এই ছেলেটাকে তোমরা কেন পাঠাচ্ছ না, এবং অনেকে দেখা যাচ্ছে তারা বলছে তাদের মুখের কথা যে আপনার জন্য আমরা হচ্ছে শান্তিতে এখানে থাকতে পারছি না, আমরা যে বাড়ি যাবো সেই সুযোগও নাই। তো এই কথা বলছে তাহলে আমার প্রবলেমটা সলভ করে দেন। বলে ভাই আমাদের কাছে কিছু নাই, আপনি রেল ভবনে যান, এখানে যান, ওখানে যান। মানে এমন একটা ফর্দ ধরাই দিল যে ওই কাজটা করতে হলে আমার মিনিমাম 20 বছর লেগে যাবে। এমনভাবে ফর্দ ধরাই দিল, এই প্রবলেম আগে আপনাকে সলভ করতে হবে, এটা করতে হবে। মানে পুরো রেলের যত রেলের প্রবলেমে ফর্দ ধরিয়ে দিছে আমাকে। তো দেন আমি তো বলতেছি আচ্ছা ভাই এটা কিভাবে করা যায় সেটা আপনি আমাকে বলেন। তো উনি প্রথমে ভালো কথাই বলছিলেন, তারপর এক করে দেখলাম যে রুট ব্যবহার করা শুরু করেছে। এটা ওইখানে যারা এসেছিলেন, রেল কর্তৃপক্ষ যারা এসেছিলেন, রুট ব্যবহার করা শুরু করছে। তো আমিও তো একদম যা আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে যাচ্ছি না কোনোভাবে। তো এক এক করে নানা রকম কর্মসূচি, এই কর্মসূচি ওই কর্মসূচি, এখান থেকে যাচ্ছি না। তা অনেক আস্তে আস্তে এক করে ডিজির কাছে হচ্ছে গিয়ে স্মারকলিপি দেওয়া, রেল ভবনের রেল সচিবের কাছে স্মারকলিপি দেওয়া, যে কমলপুর রেল স্টেশন সবার কাছে স্মারকলিপি দেওয়া, যত রকম ফর্মালিটিস আছে সেগুলো মেনটেন করা, তারপর হচ্ছে হাইকোর্টে রিট করার প্রস্তুতি নেওয়া, এরকম অনেক রকম পদক্ষেপের মধ্য দিয়ে মানে কর্মসূচিগুলো চলতে থাকে এক এক করে, এবং প্রায় মাসের কাছাকাছি চলে যায়। তুমি ওখানে স্টে করছো? ওখানে স্টে করছি। এমনকি রাতেও স্টে করতে? প্রথম রাতে স্টে করতাম। তখন দেখা যেত কি রাতে স্টে করলে মানে ধাওয়া দিত। ওকে। তো তখন খুব খারাপ লাগতো। তারপর হচ্ছে এক এক করে যখন বন্ধুরা চলে আসা শুরু করলো, তখন কিছুদিন রাতে তোমার সাথে কমিউনিটি পেয়েছিল কতজনকে একদম সবসময় সার্বক্ষণিক থাকে? সার্বক্ষণিক আমার ছোট বোন জয়া ওখানে ছিল, ও চলে আসছে একদম আমার আপন ছোট বোন না, ও হচ্ছে গিয়ে আমি ব্রিটিশ কাউন্সিল অ্যাক্টিভ সিটিজেন্সের ট্রেনিং করাতাম, ইউথ লিডারশিপ ট্রেনিং করাতাম অ্যাজ এ ফ্যাসিলিটেটর। তো ওখান থেকে ও একজন ট্রেনি ছিল, আমার ট্রেনিং থেকে উদ্বুদ্ধ হয়ে সেই লিডারশিপের প্র্যাকটিস করছিল। তো সেইখান থেকে ওর সাথে পরিচয়, ও চলে আসছে। তো বলছে ভাই আমি আপনার এই কাজের সাথে যুক্ত হতে চাই, এবং আপনার যে ফর্মালিটিসগুলো এগুলো আমি মেনটেন করে দিতে চাই। তো ওখানে ও চলে আসে, আমার বন্ধু মাহিন রুবেল চলে আসে, আশিক চলে আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। তারপরে এক এক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা বন্ধুরা ছিল এক এক করে সবাই চলে আসে, আমার বন্ধু রাহা, আইভি, তারপর হচ্ছে মিম, আমার বন্ধু যারা যারা ছিল আশেপাশে, মোটামুটি ছোটো ভাইরা বড় ভাইরা সবাই চলে আসে এক এক করে। তো প্রায় দেখা যায় যে সবসময় তাদের নিরাপত্তার একটা বেষ্টনীর মধ্যে আমি সবসময় থাকতাম। দেখা যেত যে ক্যামেরার সামনে আমাকে ফোকাস করলো, তারা পিছনে বা আশেপাশে সবাই এরকম জড়িয়ে সবসময় সাপোর্ট করতো। কিন্তু তারপর প্রতিকূল সিচুয়েশন যখন আমরা মানুষ বেশি হতে শুরু করলাম, প্রতিকূলতা আরও বাড়তে লাগলো।
তখন দেখা যাচ্ছিল যে অ্যাটাক শুরু হতো, ডিম মারতো, ঢিল মারতো। হ্যাঁ, তো তারপর ওখানে তো খুব ভবঘুরে উদ্বাস্ত লোকজন ছিল, তারা নানারকম ছুরি দিয়ে ভয় দেখাতো, তারপর গালাগালি করতো দূর থেকে। ওই যে ছোট বোনটা এসেছিল, ওকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতো, ভয় দেখাতো, খুব বাজে ইঙ্গিত দিত আর কি। মানে ওইটা মুখে বলে প্রকাশ করা এখন আমার পক্ষে পসিবল না, যেহেতু আমার বোন, আমি ওকে বোন বলে আমি ফিল করি যে আমার আপন বোন ওই ক্রাইসিস মোমেন্টে তো আমার তো মৃত্যু হয়ে যেতে পারতো। রাইট। ওই মানে এমন একটা সিচুয়েশন, আমি নিজে ওখানে গিয়েছি, মানে 2 রাকাত নফল নামাজ পড়ে গিয়েছি যাওয়ার আগে, জানলে আমি হয়তো আবার নাও ফিরে আসতে পারি। রাইট। আমি একটা জিনিস মানে আমার কাছে মনে হচ্ছিল যে তুমি কি অসাধ্য সাধন করেছো। এত বড় একটা মানে ধাক্কা ছিল ওটা রেলওয়ের জন্য এবং পুরো বাংলাদেশের জন্য, ইনফ্যাক্ট যে একটা পুরো করাপ্ট সিস্টেমটাকে পরিবর্তন করার জন্য একজন ছেলে, একজন সচেতন মানুষ খুব স্ট্রংলি দাঁড়িয়ে গেছে। এর আগে আমি বাংলাদেশে আমি ব্যক্তিগতভাবে কখনো এরকম কোনো কিছু দেখিনি। সেখানে বিশাল মোটিভেশন না হলে, নিজেকে নিজে প্রস্তুত না হলে এত লম্বা একটা আন্দোলনের মধ্যে থাকা যায় না। তোমাকে খুব লম্বা সময় ধরে আমরা দেখেছি। জীবনের সাথে চলে হাই-ফাই, নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। চিন্তা ছিল কিনা যে তুমি আসলে কি করতে যাচ্ছ, নাকি রাগের বশবর্তী হয়ে কিছু একটা করে ফেলেছো? যেহেতু আমি ওখানে নেমেছি, কেননা ওই আগের এক্সপিরিয়েন্স দেখে মানে একটা অভিজ্ঞতা হয়েই গেছে যে কীভাবে আন্দোলন করতে হয়, কীভাবে দাবিটা আদায় করে নিতে হয়, আফটার ইফেক্ট কী হয়, ওগুলো যেহেতু মেজারমেন্ট করা আমার হয়ে গেছে, তো আমি মানে খুব কনফিডেন্ট ছিলাম যে আমি প্রবলেমটা সলভ করে তারপর যাব। যেহেতু একটা মানে এটা তো সত্য কথা যে আমিও সবার মতো এরকম ডিজায়ার তো আমারও থাকে। আমি খুব মানে ভ্রমণ পিপাসু একজন মানুষ, যে আমি ট্রাভেলিং করে বেড়াই, বিভিন্ন জেলায় জেলায় ঘুরি। তো আমার ইচ্ছা যে আমি পৃথিবী ঘুরে বেড়াবো। তো আমাকে যখন বলে ফেলছে যে দেশের বাইরে চলে যাও, ওখানে অনেক ফ্যাসিলিটিস, তো আমার দেশে কেন নয়, আমি কেন আমার দেশে পাবো না? তো এইরকম একটা ইগো যখন চেপে গেছে, তো আমি বলেছি যেহেতু বিদেশ যাব না, যতক্ষণ পর্যন্ত এই প্রবলেমটা সলভ না করছি ততক্ষণ যাব না। হ্যাঁ, তো ওইটা টেন্ডেন্সি তো মাথায়, তারা না সবসময় হচ্ছে একটা চাপ প্রয়োগ করতো যে এটা প্রবলেমটা সলভ করতে হবে। তো ওই যে চাপটা, মানে ব্যক্তিগত যে মানে আগ্রহের জায়গাটা বা দায়িত্ববোধের জায়গাটা, যে করবই করব, আর আমি যাব, সারা পৃথিবী ঘুরবো, সব করব, কিন্তু আগে এটা করে দিয়ে যাব, ওই যে তারাটা, ওইটা আমাকে খুব বায়াসডলি হচ্ছে ওইখানে আমাকে। সো ফাইনালি তুমি এটা এন্ড আপ করলা কিভাবে ওখানে? তারপর হচ্ছে কি আন্দোলনটা কতদিন চলেছে? প্রায় 25 দিন। 25 দিন। সো ইউ স্টে 25 days দেয়ার প্রায় অলমোস্ট। ওকে, ধরে নিলাম 20 থেকে 25 দিন। এই সময়টাতে কি ঈদ পার হয়ে গেল? হ্যাঁ, ঈদটা তোমার রেল স্টেশনে কেটেছে? হিল স্টেশনে। আচ্ছা, সো রেজাল্টটা কি দাঁড়ালো আন্দোলনের? রেজাল্ট যেটা দাঁড়িয়েছে, তারা এক সময় তো সবার চাপে পড়ে, তারপর তারা দাবি মেনে নেয়। দাবি মেনে নেওয়ার পর তোমার দাবিগুলো কি ছিল? সবচেয়ে মেইন দাবিটা কি ছিল? আচ্ছা, রেলের সহজ.com কর্তৃক যে যাত্রী হয়রানি, এটা অবিলম্বে বন্ধ করা, কালোবাজারি রোধ করা, হ্যাঁ, এরকম রেলের অবকাঠামোগত যে উন্নয়নটা, সেটা আর টু ডেভেলপ করা, তারপর রেলের নিজস্ব যে সাইবার সেল, এটা গঠন করা, এরকম আর কয়েকটা দাবি ছিল। তো দেখা যাচ্ছে প্রথম তো 6টা দাবি নিয়ে নেমেছিলাম, কিন্তু দাবি আরো বেড়ে গেছে। যখন সুযোগ একটা পেয়েছি, তো আমার বাড়াতে অসুবিধা কোথায়? ওখানে অনেকেই গিয়েছিল। আমার যতদূর মনে পড়ে যে সিভিল সোসাইটির অনেক পুরোধা ব্যক্তিত্ব ওখানে গিয়ে একাত্মতা ঘোষণা করে। আমি তাদের কাছে সবসময় খুব কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আপনার কাছেও করি, আমার মনে আছে। জি, তো কি হলো শেষ পর্যন্ত? ওটার ইয়েটা কি দাঁড়ালো লাস্ট? মানে দাবিগুলো ওরা মেনে নিল। এরপরে কি তুমি রেলে যাতায়াত করেছো? হ্যাঁ, এরপর রেলে যাতায়াত করেছে, দাবি মেনে নিয়েছে এবং তাদের সাথে বলেছি যে আপনারা যেই আমাকে যে আশ্বাস দিলেন এটা করে দিবেন। আমি ওই ভিসি স্যারের কাছ থেকে একটা অভিজ্ঞতা হয়ে গেছে না, তো বললাম যে আমি এভাবে তো আপনাদেরকে ছাড়তে পারি না, তো আমাকে এমন একটা সুযোগ করে দিতে হবে যে আমি দেখবো যে আপনারা কি কি করছেন। হ্যাঁ, আমাকে অবজারভেশন সুযোগ দিতে হবে, নয়তো হচ্ছে গিয়ে আমাকে মানে আপনারা কি কি করছেন ওইটা আমাকে মেইল করতে হবে, বা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাকে হচ্ছে গিয়ে দিতে হবে, ডিটেলস দিতে হবে, ডকুমেন্টস দিতে হবে। বলছে আচ্ছা ঠিক আছে, যেহেতু ডকুমেন্টস আমরা দিতে পারতেছি না, ওই ফর্মাল বা সিস্টেম আমাদের এখনো ডেভেলপ করা নাই, তো তোমাকে আমরা একটা কাজ করছি, আমাদের এখানে অংশীজন সভা আছে, যত স্টেক হোল্ডার আছে রেলের, তারা এখানে আসেন, তারা কে কি কাজ করছে তারা ওখানে ব্রিফ করেন, তো তুমি এখানে আমাদের অংশীজন সদস্য মানে সবার সদস্য হয়ে যাও। বলছি ঠিক আছে, তাহলে আমি একা না, আমার সাথে আরো 2 জনকে রাখতে হবে, আমি যদি নাও থাকি তাহলে তারা যেন হচ্ছে গিয়ে থাকতে পারে, তারা যেন কথা বলতে পারে। দেন ওখানে 3 জন আমরা, আমি, মুন্নিয়াপা, শাওন, আমরা 3 জন ওখানে রেলের অংশীজন সবাই ঢুকলাম। দেন আমরা হচ্ছে গিয়ে আলোচনা করে নিলাম যে ঠিক আছে, দাবি যে আপনার 6 দফা ঠিক আছে, কিন্তু আমরা সাথে সাথে আরেকটু এক্সটেন্ড করলাম যে কীভাবে করবেন আমাদেরকে বলেন, আপনারা কীভাবে প্ল্যান করেছেন। তা আপনাদের প্ল্যানের সাথে আমাদের একটা প্ল্যান আছে, আমরা এইভাবে চাচ্ছি। কারণ তাদের এখন যারা চাকরিজীবী, তারা যারা কর্মকর্তা আছেন,
তাদের আর আমাদের মধ্যে তো একটা জেনারেশন গ্যাপ আছে। তো আমরা তো এখন হলিউড সিনেমা দেখতে দেখতে অভ্যস্ত, আমরা তো মেট্রো অনেক আগ থেকে দেখি, তো আমাদের এক্সপেকটেশনটা তো বিশাল। তো সেই এক্সপেকটেশনের সাথে তাদের এক্সপেকটেশন, তাদের বাজেট, আমাদের সামর্থ্য কতটুকু, আমাদের ক্যাপাসিটি কতটুকু, এই সকল বিষয় নিয়ে আলোচনা করতে করতে এক পর্যায়ে একটা জায়গায় তারাও একমত পোষণ করলো, আমরা করলাম। তো আমরা যেটা করতাম সেটা হচ্ছে কি, এখানে বসে তারা যে কাজগুলো করতো সেগুলো আগে আমরা বুয়েটে চলে যেতাম, বুয়েটের বন্ধুদের সাথে, শিক্ষকদের সাথে আলোচনা করতাম কিভাবে এটাকে আর একটু ভালো করা যায়, কিভাবে এটা প্রবলেমটা সলভ করা যায়। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা সবাই সহযোগিতা করতো, তারাও সার্ভে করতো। দেন সবাই মিলে নানা রকম তথ্য উপাত্ত নিয়ে বিভিন্ন অংশীজন সবাই যাওয়া শুরু করলাম। তারা কিছু সিস্টেম ডেভেলপ করেছে, অকৃতজ্ঞ হয়ে যাব যদি অস্বীকার করি। আমি কৃতজ্ঞতা মানে প্রকাশ করতে চাই যে না, ঠিক আছে, তো কিছুটা চেষ্টা করেছে তারা। রেলে এখন এই যে টিকিট যার বা এনআইডি যার ভ্রমণ তার নীতিমালা বাস্তবায়ন করা, তারপর রেলের কিছুটা এখন যে স্বয়ংক্রিয় দরজা সহ এবং কিছু সিস্টেম ডেভেলপ করার যে নতুন নতুন বগিগুলো, এই ব্যাপারে আমরা বলেছিলাম, তারা এই কথাগুলো রেখেছেন। নতুন নতুন যে স্টেশনগুলো হচ্ছে সেখানে তারা নতুন নতুন যে ট্রেনগুলো যাচ্ছে, বরিশাল রুটে যেই ট্রেনগুলো যাবে সেই ট্রেনগুলো বেশ ভালো হবে এবং তারা কথা দিয়েছে এবং তার কথা রাখছে। এবং সেই জন্য হয়তো বা খুব যে এখন আগের মতো করে যে ফাটিয়ে চিরিয়ে বুক চিতিয়ে বলা যে এখনই করে দিতে হবে, ওইটা হয়তো বলছেন। এখন সিস্টেম ডেভেলপ করার সময়, তো তারা যেহেতু সময় চেয়েছে, আমরাও সময় দিচ্ছি। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছি যে এটা এইভাবে করা যায়, ওইটা ওইভাবে করা যায়। বিভিন্ন ইস্যুতে সরব থাকছি, সরব থেকে বিক্রি করছি চা, কিন্তু কথা বলছে রেল নিয়ে। না, বিউটিফুল। রনি, প্রথম কথা হচ্ছে তোমার এই সরব থাকাটা বিভিন্ন দিকে টার্ন করলো। হ্যাঁ, তুমি চা বিক্রি করলা, তোমার বাবার ইস্যু নিয়েও তুমি সরব হলা, তারপরে শুধু এটা না, বিভিন্ন ধরনের সামাজিক ক্রাইসিসে তোমার ওপিনিয়ন নেয়। এখন আমি দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন যারা কন্টেন্ট ক্রিয়েটর প্লাস হচ্ছে তোমার টেলিভিশন মিডিয়া যারা জার্নালিস্ট আছে তারা তোমার ওপিনিয়ন নেয়। নিজের একটা চরিত্র দাঁড়িয়ে গেছে, তোমার সামাজিক চরিত্র, যেটাকে অনেকেই মনে করে এই ছেলেটা একটা প্রতিবাদী মানুষ, বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। এটা খুব ভালো। আমরা এই জায়গাটাকে অনেক বেশি প্যাট্রোনাইজ করতে চাই, পৃষ্ঠপোষকতায় আনতে চাই যে রনির মতো ছেলেমেয়ে আমাদের সমাজে তৈরি হোক। কিন্তু আমি এটাকে খুব মাইক্রো লেভেল থেকে দেখতে চাই। লাইক তুমি স্টুডেন্ট মানুষ, তোমার জায়গাগুলো অনেক বেশি থ্রেটেন হয়ে গেল কিনা। মানে আমাদের সমাজটা তো মানে রাতারাতি পুত পবিত্র সমাজ পরিবর্তন হয়, এটা আমরা বিশ্বাস করি না। ধরো যে জায়গাটায় তোমার 2 টাকা, আমি একদম ওপেনলিভাবে যদি বলি, 2 টাকা ঘুষ দিয়ে তুমি পার পেয়ে যেতে পারতে, সেখানে তুমি মহিউদ্দিন রনি হওয়ার কারণে না দিতে পারতেছো ঘুষ, না তুমি পার হয়ে যেতে পারতেছো। এইটা তোমার কখনো মনে হয় নাই যে এটা এটা তোমার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে ফিউচারটা? আমার জন্য এখন এটা মনে হচ্ছে পজিটিভ হচ্ছে। কিভাবে? কারণ আমি এই কাজগুলো আগে করতাম না, তখন বেশ সাফার করতাম তখন, যে আমি দিব না, ঘুষ দিব না, কিন্তু আমি কাজটা যেমন করাবই, যেভাবে হোক প্যাট্রোনাইজ করবই। তো ওই যে প্র্যাকটিসটা আমার, ওইটা এখন হচ্ছে কি আগের মতো যেরকম মানে জোর করে করা, ওইটা আর করা লাগছে না। এখন কোথাও গেলে কীভাবে যেন অটোমেটিক হচ্ছে, তারা বুঝে যায় যে এখানে ওকে ডিস্টার্ব করে লাভ নেই, প্রবলেমগুলো না। কিন্তু এটা তোমার জন্য সবসময়, মানুষ তো আমরা, আমাদেরও একটু মাঝে মাঝে নিজেদেরকে হাঁপ ছেড়ে তো বাঁচতে ইচ্ছে করে। লাইক তুমি এক্সট্রা প্রেশার ফিল করো কিনা কখনো, যে অনেকগুলো চোখ তোমার উপরে, তুমি যদি নিজে কখনো স্লিপ লাইন হয়ে যাও, নিজে যদি কখনো তোমার এই যে মূর্তি, তোমার এই যে একটা সুন্দর অবয়ব দাঁড়িয়েছে, সেটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই সবসময় যে আপনি যতটা প্রশংসা করছেন আমি এতটা প্রশংসার যোগ্য না। তো আমি সেই জন্য দেখবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা কেউ যদি আমাকে সমালোচনা করে, আমি কখনো তাকে প্রত্যুত্তরে পাল্টা একটা বাজে কথা বলি না, বা তাকে নিরুৎসাহিত করি না যে আমাকে সমালোচনা করা যাবে না। আমি বলি যে আপনারা আমাকে সমালোচনা করেন, আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে সমালোচনা করবেন আমার মনে হবে যে আমি ঠিক ট্র্যাকে আগাচ্ছি, এবং আপনি যখন আমাকে তোষামত করা শুরু করবেন তখন আমার মনে হবে যে আমি কোথাও না কোথাও ভুল করছি, যার কারণে আমার পিছনে কিছু লোভী মানুষরা, যারা স্বার্থন্বেষী মানুষ, আমার পিছনে এসে ভর করছে। তো আমি এই ব্যাপারটা, আমার বন্ধুরা সবসময় আমাকে, যে সাধারণত যেটা হয় বন্ধুরা সবসময় উৎসাহিত করে না, এটা কর ওটা কর, আমার বন্ধুরা আগে বলে এটা কেন করবি, ওটা কেন করবি, আমার বন্ধুরা প্রশ্ন করে। ঠিক আছে, আমি প্রত্যেকটা প্রশ্নের আলাদা আলাদা হচ্ছে মানে একদম সুন্দর করে সুসজ্জিত উত্তর রেডি করে তারপর ওদের সাথে কথা বলি। তো এই যে ব্যাপারগুলো হয়, ক্রাইসিস তৈরি হয়, প্রচুর ক্রাইসিস তৈরি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তো ক্রাইসিস আছেই, রাস্তাঘাটে চলতে ফিরতেও খুব ক্রাইসিস ফিল করি। সবচেয়ে বেশি ভয় পাই বাবা মাকে নিয়ে। হ্যাঁ, বা এমনি একটা আঘাত বাবার উপরে চলে আসছে, আমি কিছু করলে কেন যেন আমার উপরে আঘাতটা খুব দৃশ্যমান না হলেও আমার বাবা মার উপরে আঘাতটা গিয়ে পড়ে। তো তখন আমি একটু দুর্বল হয়ে যাই, যেটা একদম অনেস্ট কথা। তো এখন সেই জন্য একটু কৌশলতা আঘাতেই হয়। তো আমি আশা রাখছি পরিবর্তন তো একদিনে আনা পসিবল না। তো এই যে চেষ্টাটা, এই যে প্রচেষ্টাটা, নিজেকে সমৃদ্ধ করা, প্রতিদিন জানা, প্রতিদিন পড়া, প্রতিদিন মানুষের সাথে ইন্টারাক্ট করা, মানুষের কথা শোনা, মানুষের মনস্তত্ত্ব বোঝা, সাইকোঅ্যানালাইসিস করা, এই যে মানুষের সাথে যে ইন্টারাকশন, প্রবলেমগুলো সলভ করা, প্রতিদিন কিছু না কিছু আমি সলভ করার চেষ্টা করি। আমি একটা দিন হচ্ছে অবসর বসে থাকি না, চুপচাপ বসে থাকি না। আর যদি কোনো চুপচাপ করে একদিন যদি বসে থাকি, তার মানে একটা আমার
প্ল্যান আজকে মধ্যে আমাকে করতে হবে যে আমি আজকে এই প্ল্যানটা করে কালকে ওই কাজটা করবই করব। আমি সময়ও নেই এভাবে মাঝে মাঝে। এমনিতে ফিউচার প্ল্যান কি, কর্মজীবন নিয়ে কি চিন্তা করছো? এখন মানুষের আমার যে স্বপ্নগুলো ছিল সেই স্বপ্নগুলো দেখা গেছে যে আমি আগে খুব নিরিবিলি থাকার চেষ্টা করতাম। আমি একটা সেলফি পর্যন্ত কারো ফোনে তুলতাম না। যে আমার খুব ইচ্ছা ছিল যে আমি ইন্টেলিজেন্সে জয়েন করব। বা ছোটবেলা থেকে ওই যেই ব্যাপারটা যে পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল কারা, যারা যুদ্ধ থামাতে পারে। তো মনে হতো যে মানে যখন দেখলাম যে জাতিসংঘের মহাসচিব হওয়া আমার পক্ষে বিশ্ববিদ্যালয়ে আসার পর মনে হলো এটা খুব যে সম্ভব ব্যাপারটা এমন না, একটু কঠিন। তো কোন কাজটা করলে খুব সহজে যুদ্ধ থামানো যাবে, তখন মনে হলো যে না, পৃথিবীকে যারা নিয়ন্ত্রণ করছে ওই সেক্টরে যাওয়া যায় কিনা, ইন্টেলিজেন্সে কন্ট্রিবিউট করা যায় কিনা বাংলাদেশের ক্ষেত্রে। পৃথিবীতে হয়তো বা ভাবতাম যে সো ফরেন অ্যাফেয়ার্স নিয়ে চিন্তা ভাবনা তোমার হ্যাঁ, বিশেষ এরকম ছিল। অনেক অনেক শুভকামনা। বিশেষ দিব না ভাই, এটা বলছি না। কেন বিশেষ কেন দিবা না? বিশেষ দিব না এর জন্য যে বিশেষ হবে না, অনেস্টলি